সবুজ প্রকৃতি, পাহাড়িয়া গ্রাম ও জঙ্গলের দেশ ডুয়ার্স। তিস্তা, তোর্ষা, জলঢাকা, মূর্তি, রায়ডাক নদী এবং অসংখ্য উপনদী হিমালয়ের পাদদেশের এই উপত্যকার বুক চিরে বয়ে চলেছে। শুধু চা বাগানই নয়, ডুয়ার্সের প্রকৃতি সমৃদ্ধ তার অসাধারণ জীববৈচিত্র্যে। আমাদের এবারের ট্রিপের পুরোটাই সাফারি কেন্দ্রিক। ছুটি যেহেতু বেশি দিনের নয়, তাই এই 3 দিনে আমরা লিস্টে রেখেছি গরুমারা, চাপড়ামারি, বক্সা এবং চিলাপাতা ফরেস্ট। এখানে জানিয়ে রাখি, জঙ্গল সাফারি আমরা দুজনেই প্রথমবার করতে চলেছি। দেখে নেওয়া যাক কেমন হলো সেই অভিজ্ঞতা। 29শে ফেব্রুয়ারি 2024 আমরা যাত্রা শুরু করি নিউটাউন থেকে ভোর প্রায় 4:45। রাস্তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে মিনারেল ওয়াটারের বটল, শুকনো খাবার নিয়েছিলাম আর নিয়েছিলাম জঙ্গলের জন্য প্রয়োজনীয় পোশাক। ঠান্ডার আমেজ থাকার কারণে নিয়েছিলাম জ্যাকেট এবং টুপিও। এছাড়াও বাইনোকুলার, ক্যামেরা ইত্যাদিও সঙ্গে ছিল। বাইনোকুলার কিন্তু এই পুরো ট্রিপটায় আমাদের প্রচুর কাজে লেগেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে হরিণঘাটা মোড় থেকে আমরা NH-16 ধরলাম। তারপর কৃষ্ণনগর বাইপাস, বহরমপুর বাইপাস, মালদা, রায়গঞ্জ, ডালখোলা হয়ে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর থেকে NH-27 হয়ে আমরা শিলিগুড়ি ঢুকলাম। এই রুটটা আমরা নিয়েছিলাম মূলত সময় কম লাগে এবং অধিকাংশ জায়গা 4 লেন হাইওয়ে হওয়ার কারণে। তবে রানাঘাট লেভেল ক্রসিংয়ে অসম্ভব জ্যামে পড়ি আমরা, কারণ আমরা যে সময় গেছি মানে 2024 ফেব্রুয়ারি শেষে, তখনও লেভেল ক্রসিং ফ্লাইওভারের কাজ শেষ হয়নি। তবে সব মিলিয়ে কলকাতা টু ডুয়ার্স রোড ট্রিপ আমাদের খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি, প্রধানত 2টি কারণে। 1, বেশিরভাগ জায়গায় রাস্তার অবস্থা সঙ্গীন, এবং 2, যেখানে শহরের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেখানকার অসহনীয় জ্যাম। পুনে থেকে কলকাতা আসার সময়ও আমরা এতটা এক্সস্টেড হয়ে যাইনি যতটা এই রোড ট্রিপে হয়েছি। সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে যাই কৃষ্ণনগরের কাছে মাদারসাটে। সেখানে আমরা সেরে নিই আমাদের ব্রেকফাস্ট, লুচি আর আলু তরকারি দিয়ে। দুপুর 12:30-1টা নাগাদ আমরা লাঞ্চ সেরে নিই মালদার পরদেশি ধাবাতে। এই দুটো জায়গারই লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শিলিগুড়ি পৌঁছে আমরা ছিলাম হোটেল যশস্বী মাইলস্টোনে। হোটেলে ঢুকতে আমাদের রাত প্রায় 8টা বেজে গেছিল। হোটেলটি শহরের মধ্যে রাস্তার ধারে হলেও গুগল ম্যাপের লোকেশন ভুলের কারণে খুঁজে পেতে আমাদের যথেষ্ট নাকাল হতে হয়েছে। যারা ডুয়ার্স যাওয়ার জন্য শিলিগুড়ি স্টে করবেন, তারা হয় অন্য হোটেল দেখবেন, নয়তো এখানেই যদি বুকিং করেন তাহলে শিলিগুড়ি ঢোকার পরপরই হোটেলে ফোন করে লোকেশন কনফার্ম হয়ে নেবেন, না হলে কিন্তু কপালে ভোগান্তি রয়েছে। তবে হোটেলটি ছিমছাম এবং থাকা খাওয়া ভালোই ছিল। ফেরার সময় আমরা মালদায় হোটেল সিল্ক ইনে স্টে করেছিলাম। দুটো হোটেলেরই লিঙ্ক আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পরদিন মানে 1 মার্চ মোটামুটি সকাল 9টা নাগাদ আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট দিয়ে সেবক রোড, করোনেশন ব্রিজ, মালবাজার, চালসা হয়ে গরুমারা পৌঁছলাম সকাল 11টা নাগাদ। আরেকটি রুট আছে, সেটা হচ্ছে গাজলডোবা, লাটাগুড়ি হয়ে গরুমারা। গরুমারায় আমরা ছিলাম বাবলুদার রিসর্টে, ম্যাপে যার নাম গরুমারা নেস্ট। জায়গাটা ধূপঝরা অঞ্চলে, চারিদিকে চা বাগানে ঘেরা, মাঝখানে বিশাল জায়গা জুড়ে অনেকগুলি সুন্দর কটেজ এবং বাগান নিয়ে রিসর্টটি তৈরি। এই যে দেখছেন বিশাল ট্রেঞ্চটি, এটি কাটানো হয়েছে মূলত হাতির আক্রমণ আটকানোর জন্য। এই রিসর্টে বেড়ার চারিপাশে রাত নামলেই বুনো শূকর এবং চিতাবাঘ ঘুরে বেড়ায়। আবার সকালে ঘুম ভাঙে ময়ূরের অ্যালার্ম কলে। এছাড়াও অবিশ্রান্ত হাতির গল্প আর হাতির কাণ্ডকারখানা বাবলুদার ঝুলিতে। শুনতে শুনতে সারাদিনের ঘোরা বেড়ানোর ক্লান্তি যে কোথা দিয়ে কেটে যেত আর কখনই বা রাতের খাবারের সময় হয়ে যেত টেরই পেতাম না। ভারী ছিমছাম মনোরম পরিবেশের এই জায়গাটির মূল আকর্ষণ কিন্তু কটেজগুলি। ভিতরের ইন্টেরিয়ার সত্যি দেখবার মতো। এই কটেজগুলির ভিতরটা কোনোটা বাঁশ, কোনোটা বেত, কোনোটা বা মাটির তৈরি। দেখতে যেমন সুন্দর, থাকার অভিজ্ঞতাও কিন্তু তেমনই অসাধারণ। অন্যদিকে থাকার অভিজ্ঞতার পাশাপাশি খাবারের ব্যবস্থাপনার কথাও না বললেই নয়। বেড়াতে গিয়ে এত সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার খুব কম জায়গাতেই পেয়েছি। বাচ্চা এবং বয়স্কদের নিয়ে যদি ডুয়ার্স বেড়াতে আসেন, এই রিসর্টটি নিশ্চিন্তে আপনার বুকিং লিস্টে রাখতে পারেন। বাবলুদার আতিথেয়তা সত্যি সারা জীবন মনে রাখবার মতো। যেদিন পৌঁছাই সেদিন বিকেল 4:30 আমাদের চাপড়ামারি সাফারির বুকিং ছিল।
অনলাইন টিকিট আমরা আগেই করে রেখেছিলাম। যাওয়ার পথে মূর্তি বিট অফিসে আমাদের সাফারি জিপ, ক্যামেরা এবং গাইড ফেয়ার সহ 2100 টাকা দিতে হয়েছে। আমাদের সাফারি জিপ হোটেল থেকেই পিক করেছিল, সেজন্য এক্সট্রা 150 টাকা দিতে হয়েছে। বিট অফিস গরুমারা নেস্ট থেকে 4 কিলোমিটার দূরত্বে। চাপড়ামারি ফরেস্টের খুব ভিতরে যাওয়া যায় না। বলে রাখা ভালো, কোনো স্যাংচুয়ারি বা অভয়ারণ্যই জনসাধারণের জন্য খুব একটা অ্যাক্সেসিবল কিন্তু হয় না। চাপড়ামারি একটি অভয়ারণ্য, তাই এখানেও লিমিটেড অ্যাক্সেস টুরিস্টদের জন্য। মোটামুটি গেট থেকে 1 কিলোমিটারের মধ্যে ওয়াচ টাওয়ার থেকে সল্ট পিট, মানে যেখানে বন্য পশুরা জল এবং নুন খেতে আসে, সেটা বাইনোকুলার দিয়ে দেখতে হবে। ওয়াচ টাওয়ারের পরে আর যাওয়া যায় না। মোটের উপর চাপড়ামারির অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো হয়নি, কারণ সেখানে ঘোরার জায়গা আমরা খুব একটা পাইনি। যদিও জঙ্গলের যে নিজস্ব শব্দ, বর্ণ এবং গন্ধ আছে, তার থেকে জঙ্গল অবশ্যই আমাদের বঞ্চিত করেনি। তাই একেবারে যে খালি হাতে ফিরেছি তা বলা যাবে না। পরদিন 2রা মার্চ আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়ি গরুমারা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। বিট অফিস থেকে জিপ আমাদের রিসর্ট থেকে পিক আপ করে মোটামুটি 5:15 নাগাদ। 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাই সেই কোন ছোটোবেলায় ভূগোল বইয়ে পড়া গরুমারাতে। যারা ভোরের সাফারি নেবেন, চেষ্টা করবেন আগের দিনই মূর্তি বিট অফিসে গিয়ে জিপ এবং গাইড বুকিং করে নিতে। তাহলে সাফারির দিন বুকিংয়ের জন্য আর আলাদা করে সময় নষ্ট হবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, চাপড়ামারি হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্য, আর গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান। দুয়ের মধ্যে তফাৎ প্রথমত অবশ্যই আয়তন। জাতীয় উদ্যানের আয়তন যে কোনো অভয়ারণ্যের তুলনায় অনেকটাই বেশি, আর অভয়ারণ্য যেখানে শুধুমাত্র প্রাণীদের সুরক্ষা দেয়, সেখানে জাতীয় উদ্যান উদ্ভিদ প্রাণী নির্বিশেষে সেখানকার সমগ্র বাস্তুতন্ত্রকেই রক্ষা করে। গরুমারাও আগে অভয়ারণ্যই ছিল। মূলত এশিয়াটিক একশৃঙ্গ গন্ডারে প্রজনন বাড়ানোর জন্য 1949 সালে এটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং 1994 সালের 31শে জানুয়ারি এটিকে ভারতীয় জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এখানে গন্ডার ছাড়াও হাতি, ইন্ডিয়ান বাইসন, বেশ কয়েকটি হরিণের প্রজাতি, এমনকি চিতাবাঘের দেখা মেলে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, স্কারলেট মিনিভেট সহ বিভিন্ন পাখিদেরও গুরুত্বপূর্ণ আবাসস্থল এটি। এমনকি কখনো কখনো রয়্যাল বেঙ্গল টাইগারও এখানে ঢুকে পড়ে। গরুমারায় এসে আমরা প্রথমেই যাই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। একটি কিংবদন্তি কুনকি হাতি যাত্রাপ্রসাদের নামে এই টাওয়ারের নামকরণ। এরপরে আমরা যাই রাইনো পয়েন্টে, সেটিও একটি ওয়াচ টাওয়ার। জঙ্গল এবং তার সন্তান সন্ততিদের কত যে গল্প এই ডুয়ার্সে ছড়িয়ে আছে, তা এখানে না আসলে জানাই হতো না। ওয়াচ টাওয়ারগুলিতে উঠে ভোরের সদ্য ঘুম ভাঙা শিশুর মতো জঙ্গলকে দেখতে অসাধারণ লাগছিল। কত ধরনের যে পাখি আর তাদের বিভিন্ন প্রকারের ডাক শুনলাম। সব ডাকের মানে যে আলাদা, তা আমাদের নেচার গাইড খুব যত্ন সহকারে বুঝিয়ে দিচ্ছিলেন। ওনার কাছেই শুনলাম, পুরুষ ময়ূর যখন লেপার্ড দেখে অ্যালার্ম কল দেয়, তার ডাক ভারী অথচ গম্ভীর হয়, আর ময়ূরের অ্যালার্ম কল হয় তীক্ষ্ণ অথচ উঁচু তারে বাঁধা। এছাড়াও দেখলাম ধনেশ পাখি, অগুন্তি ময়ূর, 3 রকমের হরিণ ইত্যাদি। হাতি দেখার সৌভাগ্য না গরুমারা না চাপড়ামারি কোথাওই অবশ্য হলো না। গরুমারা ফরেস্ট থেকে সকাল 8:30-9টার মধ্যে আমরা রিসর্টে ফিরে গেলাম। ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে বিশ্রাম নিলাম। এই দিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, তাই দুপুরের খাবারটা আমরা বাইরেই করব ঠিক করে নিয়েছিলাম। সামসিং এবং লালিগোডাস দেখে বিকেল নাগাদ ফিরে এলাম রিসর্টে। বলা বাহুল্য, সাইট সিং খুব একটা ভালো হয়নি, কারণ ডুয়ার্সের বর্ষাকালীন যে সৌন্দর্য, তা উপভোগ করতে হলে বর্ষাতেই যেতে হবে। আর আমরা যে সময় গেছি, মানে মার্চ-এপ্রিল নাগাদ, সেটা জঙ্গল সাফারির জন্য উপযুক্ত। তাই এ সময় সবুজ প্রকৃতিকে দেখার সুযোগ খুব একটা থাকে না। সন্ধেবেলা রিসর্টে ফিরে বাবলুদা, অনিকেতদার সঙ্গে বেশ জমিয়ে কেক কেটে আমাদের 4র্থ বিবাহবার্ষিকী আমরা উদযাপন করলাম। সঙ্গে ছিল কফি, মকাইবাড়ি চা এবং অতি অবশ্যই জম্পের সান্ধ্যকালীন একটা আড্ডা। 3রা মার্চ আমরা রওনা হলাম বক্সা জয়ন্তী ও চিলাপাতা ফরেস্টের উদ্দেশ্যে। নিজেদের গাড়ি নিয়েই বেরোলাম। দূরত্ব অনেকটাই, তাই ব্রেকফাস্ট রিসর্টে সেরে মোটামুটি সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়ি। গরুমারা থেকে বিন্নাগুড়ি অবধি NH 17, তারপর স্টেট হাইওয়ে 317 ধরে প্রথমে চিলাপাতা পৌঁছলাম। আমরা চিলাপাতায় প্রথমে গিয়ে গাইড এবং জিপের ভাড়া দিয়ে টাইম কনফার্ম করে আসি। তারপর জয়ন্তী রিভারবেডে যখন পৌঁছই তখন প্রায় দুপুর 12টা বাজে। রিভারবেডের ঠিক অপর প্রান্তেই সুন্দরী ভুটান পাহাড়। নদীতে জল ছিল না, একেবারে শুষ্ক রুক্ষ রিভারবেডে নেমে আমরা ছবি তুলছিলাম। বক্সায় আমরা কোনো সাফারি করতে পারিনি, কারণ ওখানে সাফারি নিয়ে সেই সময় একটা সমস্যা চলছিল।
মূলত জিপ এবং গাইডের আনঅ্যাভেলেবিলিটির কারণে। বক্সা থেকে জয়ন্তীর যে রাস্তাটা জঙ্গলের বুক চিরে চলে গেছে সেটা উপভোগ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। রাস্তার অন্য পারে জলদাপাড়া, তবে এবারে জলদাপাড়া ট্রিপ আমাদের সময়াভাবে করা হয়ে ওঠেনি। জয়ন্তী রিভারবেডে ছবি তুলে ওখানে যে একটিমাত্র হোটেল আছে সেখানে আমরা দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম এবারে চিলাপাতা সাফারির উদ্দেশ্যে। চিলাপাতা একটি ন্যাচারাল ফরেস্ট। গরুমারার তুলনায় ঘনত্ব অনেকটাই বেশি, কারণ গরুমারা জঙ্গল হচ্ছে একটি প্লান্ট করা ফরেস্ট। আমাদের দুজনেরই ব্যক্তিগতভাবে চিলাপাতার অগোছালো অরণ্যানীর আদিম সৌন্দর্যকে অনেক বেশি সুন্দর আর রহস্যময় মনে হয়েছে। জঙ্গলের ভিতরে প্রতিটা রাস্তার বাঁকে গাছপালার রঙের পরিবর্তন সত্যি অসাধারণ লাগছিল। সবুজ এবং হলুদের যে এত রকমের শেড প্রকৃতিতে রয়েছে এখানে আসার আগে অবধি আমরা জানতাম না। কে বলে প্রকৃতিতে রঙের খেলা শুধুমাত্র পাহাড়েই মেলে? জঙ্গলও কম যায় না কিন্তু। বক্সা চিলাপাতার ড্রাইভিং এক্সপিরিয়েন্স এ জীবনে ভোলবার মতো নয়। দুপাশে সবুজ জঙ্গল, রাস্তার একদম ধার থেকেই এতটাই ঘন হয়ে শুরু হয়েছে যে হঠাৎ করে হাতি চলে এলে সতর্ক হওয়ার সময়টুকুও পাওয়া যায় না। চোখ কান খোলা রেখে চলতে চলতেই হঠাৎ ইন্দ্রর চোখে পড়ল রাস্তার একধারে এক বাচ্চা নিয়ে 3-4 জন হাতির একটি দল সম্ভবত মধ্যাহ্নভোজন ছাড়ছিল। ইন্দ্র গাড়ি আস্তে করবার কথা বলছিল, কিন্তু আগের দিন রাতে বাবলুদার মুখে হাতির অসাধারণ সব গল্প শুনে এবং ধ্বংসাত্মক কাণ্ডকারখানার ভিডিও দেখে আমার আর সাহসে কুলোয়নি গাড়ি স্লো করার। উল্টে 80-তে স্পিড তুলে ছুটে বেরিয়ে গেছি সেখান দিয়ে। আর চোখে যেটুকু দেখেছি দুর্ভাগ্যজনকভাবে ওইটুকু হস্তি দর্শনই আমাদের এবারের জঙ্গল সাফারির ভাগ্যে ছিল। যাই হোক, চিলাপাতায় আমরা সময় মতো পৌঁছে যাই। সাফারি বুকিং ছিল দুপুর 2টোর সময়। এখানে দিনে 3 বার সাফারি হয়। সব বুকিংই আমাদের অনলাইনে করা ছিল, না হলে অন স্পট বুকিং পেতে অত্যন্ত সমস্যা হয়, অনেক ক্ষেত্রে পাওয়াও যায় না। তবে গাইডের মতে ভোর কিংবা বিকেলের সাফারি নিলে সাইটিং বেশি হয়। চিলাপাতার ঘণ্টা দেড়েকের সাফারি নিঃসন্দেহে আমাদের জীবনের অন্যতম রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, কারণ আমি বা ইন্দ্র দুজনের কেউই এর আগে কখনো কোনো জঙ্গল সাফারি করিনি। চিলাপাতা জঙ্গলটি এতটাই বড় যে এর ভিতরে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। এমন কিছু গভীর অঞ্চল নাকি রয়েছে যেখানে পৌঁছায় না কোনো দিনের আলো, স্বাভাবিকভাবেই পৌঁছাতে পারে না কোনো গাইড বা পর্যটক। এই জঙ্গলে এক বিশেষ প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়, নাম রামগুয়া। এই গাছে আঘাত করলে নাকি রক্তের ধারা বেয়ে আসে, তবে শোনা যায় নাকি কমে এসেছে সেই গাছের সংখ্যা। বহু ইতিহাসের সাক্ষী এই অঞ্চল। একটা সময় কোচ রাজাদের মৃগয়াক্ষেত্র ছিল নাকি এই অঞ্চল। তারা দল বেঁধে শিকারে আসতেন। জানা যায় চিল্লা ছিলেন কোচ রাজাদের সেনাপতি, দুর্দান্ত শিকারী। চিলের মতো ছোঁ মেরে শত্রুকে হত্যা করতেন, তাই তার নামে এই জঙ্গলের নামকরণ করা হয়েছে চিলাপাতা। তবে চিলাপাতা আরও বিখ্যাত যে কারণে, সেটা হচ্ছে এই বন জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং বক্সা টাইগার রিজার্ভের মাঝে হাতি করিডোর হিসাবে কাজ করে। তাই একটু চোখ কান খোলা রাখলেই চিলাপাতার রাস্তায় যাওয়ার পথে হাতির দেখা মিলবে। অজগর এবং কিংকোবরার আতুরঘর এই চিলাপাতায়। হাতি ছাড়াও আছে প্রচুর পরিমাণে বাইসন, গন্ডার, হরিণ, চিতাবাঘ, বুনো শুয়োর এবং প্রায় 180 প্রজাতির পাখি। চিলাপাতা দেখা শেষ করে গরুমারা পৌঁছাতে প্রায় সন্ধে 6:30 বেজে যায়। এত অন্ধকার ছিল যে চা বাগানের মধ্যে দিয়ে দুহাত দূরের জিনিস অবধি দেখা যাচ্ছিল না। রাস্তার মাঝে লেপার্ড বা হাতি চলে আসা যেহেতু অত্যন্ত সাধারণ ঘটনা এখানে, তাই খুব বুঝে শুনে গাড়ি চালাতে হচ্ছিল আমাদের। এও এক গা হিম করা অভিজ্ঞতাই বটে। যাই হোক, টেনশনকে সাক্ষী করে বেশ নিরাপদেই আমরা রিসর্টে পৌঁছাই। পরদিন চেক আউট করে 10টা 11টা নাগাদ আমরা রওনা দিই ডুয়ার্স ছেড়ে কলকাতার উদ্দেশ্যে।
সঙ্গে নিয়ে আসে জীবনের প্রথম জঙ্গল দর্শনের রোমাঞ্চকর সব মুহূর্ত। প্রকৃতিকে নিবিড়ভাবে দেখার তৃপ্তি বুকে নিয়ে শেষ হয় আমাদের প্রথম ডুয়ার্স ভ্রমণ তথা জঙ্গল সাফারি।